হিমালয় থেকে শুরু করে ইন্দু সরোবর, ভারত মহাসাগর পর্যন্ত এই ঈশ্বরসৃষ্ট দেশটির নাম হিন্দুস্থান, অর্থাৎ হিন্দুদের স্থান। হিমালয় দুটি সংস্কৃত শব্দ হিম এবং আলয় নিয়ে গঠিত, যার আক্ষরিক অর্থ তুষার। হিম মানে তুষার এবং আলয় মানে ঘর, তাই হিমালয় মানে তুষারের ঘর। যাই হোক, আরেকটু তথ্যের জন্য আপনাকে বলি যে হিমালয় ভারতের মুকুট কোথা থেকে পায়। হিমালয় থেকেই হিন্দু। ধর্ম হিন্দু শব্দটির উৎপত্তিও হিমালয়। এখন যদি আমরা হিমালয়ের রহস্যের কথা বলি, তাহলে হিমালয়ে হাজার হাজার রহস্য লুকিয়ে আছে, কিন্তু এখানে আমরা কেবলমাত্র বিশেষ রহস্য নিয়ে কথা বলবো, যার মধ্যে কিছু এমন যে এখনও বৈজ্ঞানিক গবেষণা চলছে। এর মানে ভিডিওটি আকর্ষণীয় হতে চলেছে, সাথে থাকুন। যদি ভিডিওটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং যদি আপনি হিমালয়ের আরও রহস্য জানতে চান তবে মন্তব্যে বলতে পারেন, এবং এই ভিডিওটি আপনার কেমন লাগলো তাও আপনার মতামত দিন। অনুগ্রহ করে আপনার মতামত দিন, কারণ অনেক গবেষণা এবং কঠোর পরিশ্রমের পরে একটি লাইকের যোগ্য ভিডিও তৈরি হয়েছিল, তাই অনুগ্রহ করে খানিকটা সময় বের করে কখনো দেখে নিন। আমাদের চ্যানেলে আপনি অনেক আকর্ষণীয় ভিডিও পাবেন, এবং যদি আপনি নতুন হন এবং জানেন না তবে আমাদের জানান। আমাদের রহস্যময় যাত্রা, বিশেষ করে যদি আপনি আমাদের বলা শব্দগুলো দেখে থাকেন, তাও মনে রাখবেন। এখন আমরা হিমালয়ের রহস্যময় যাত্রা শুরু করি, কিন্তু প্রথমে জেনে নিই হিমালয় কতটা বিশাল। আপনাকে বলি যে ভারতের জম্মু ও কাশ্মীর, সিয়াচেন, উত্তরাখণ্ড, হিমাচল, সিকিম, আসাম, অরুণাচল পর্যন্ত বিস্তৃত এই সমস্ত রাজ্য হিমালয়ের কোলে রয়েছে। এছাড়া উত্তর পাকিস্তান, উত্তর আফগানিস্তান, তিব্বত, নেপাল এবং ভুটানও হিমালয়ের অংশ। এখন শুরু করি এবং হিমালয়ের জীবন সম্পর্কে জানি। হ্যালো, আমাদের রহস্যময় যাত্রার এই চ্যানেলে স্বাগত। প্রথম নম্বর, এই স্থানের পরিবেশ সম্পর্কে একটু জানি। এটিও একটি রহস্য এবং বিশেষ। বিষয়টি হলো, এটি আমাদের ধারণা দেবে যে এই স্থানটি কতটা পবিত্র, কারণ যে রহস্যটি আমরা পরবর্তী পয়েন্টে জানব তা এই স্থানের পরিবেশের সাথেও সম্পর্কিত। তাই প্রথমে এই স্থানের রহস্যময় পরিবেশ সম্পর্কে জানি। এটি জানুন, কারণ পরবর্তী পয়েন্টে আমরা হিমালয় বসতি স্থাপনকারী শেষ ব্রোকপা উপজাতি সম্পর্কে জানব, যাদের সম্পর্কে বলা হয় যে তারা এতটাই বিশুদ্ধ যে সারা দেশ এবং বিদেশ থেকে মহিলারা তাদের কাছে গর্ভবতী হতে আসে। এখানে ব্রোকপা উপজাতির রহস্য সম্পর্কে 4টি লাইন। আমি প্রায় পুরো রহস্যটি বলে দিয়েছি, তবে আরও কিছু বিস্তারিত তথ্য পরে দেব। এখন যদি আমরা এখানকার পরিবেশের কথা বলি, তবে এখানকার পরিবেশ খুবই বিশুদ্ধ এবং পবিত্র বলে মনে করা হয়, কারণ হিমালয়ের উপত্যকায় বসবাসকারী মানুষ কখনো হাঁপানি, টিবি, আর্থ্রাইটিস, বাত, কুষ্ঠ, চর্মরোগ, রিউম্যাটিজম, অর্থোপেডিক এবং চোখের রোগের মতো রোগে ভোগে না। জম্মু ও কাশ্মীর, সিকিম, হিমাচল, উত্তরাখণ্ড, আসাম, অরুণাচল ইত্যাদি হিমালয় অঞ্চলের রাজ্যের মানুষের স্বাস্থ্য অন্যান্য রাজ্যের মানুষের তুলনায় ভালো, এবং এই পরিবেশে ধ্যান এবং যোগের মাধ্যমে এটি আরও উন্নত করা যায়। এখানে গড় আয়ুও বাড়ানো যায়। তিব্বতের মানুষ সুস্থ থাকলে অন্তত 100 বছর বাঁচে। এখন বলুন, এই স্থান সম্পর্কে আপনি কি বলতে চান? আমরা এখানে গল্প বলতে ব্যস্ত এবং আপনি গল্প শুনতে ব্যস্ত। এটা মজার, আমরাও মজা পাচ্ছি এবং আপনিও মজা পাচ্ছেন, কিন্তু এই দ্রুতগতির জীবনের চেয়ে ভালো জীবন এখানে হিমালয়ের কোলে বন্ধু। তবুও আমরা এখানে গিয়ে বসবাস করতে পারি না, কারণ আমাদের শরীর এবং মন আমাদের নিজস্ব পরিবেশে বসবাস করতে অভ্যস্ত হয়ে গেছে। এটি ঘটেছিল, এবং বিশেষ বিষয় হলো যে পরিবেশে কারো জন্ম এবং শৈশব কেটেছে তা ছেড়ে চিরতরে অন্য কোথাও স্থানান্তরিত হওয়া খুবই কঠিন, এবং আমাদের জন্য এখানকার পরিবেশের সাথে সাথে সমগ্র পরিবেশ পরিবর্তিত হবে। এখন বলুন, যদি আপনি এখানে চিরতরে স্থানান্তরিত হওয়ার প্রস্তাব পান তবে আপনি কি করবেন? ভেবে মন্তব্যে বলুন। দ্বিতীয় নম্বর, ব্রোকপা, শেষ বিশুদ্ধ আর্যজাতি এবং গর্ভধারণ পর্যটন। লাদাখের উঁচু পাহাড়ে, ইন্দুস নদীর তীরে, কাশ্মীরের লক নিয়ন্ত্রণের কাছে কিছু ছোট হিমালয় গ্রাম রয়েছে। এই গ্রামগুলিতে ব্রোকপা নামে একটি উপজাতি বাস করে, যারা শেষ বিশুদ্ধ আর্যজাতি বলে পরিচিত, এবং বিভিন্ন দেশ থেকে মহিলারা এই গ্রামে এসে এখানকার পুরুষদের থেকে গর্ভবতী হয়। তারা বিশ্বাস করে যে তারা জাতিগতভাবে বিশুদ্ধ আর্য, এবং তারা বিশুদ্ধ আর্য জাতির বীজ নিয়ে তাদের দেশে ফিরে যায়। এখন যদি আমরা এই উপজাতিদের বিশুদ্ধতার কথা বলি, তবে আপনাকে বলি যে আর্যরা
মাস্টার জাতি হিসাবে বিবেচিত হতো। তারা লম্বা এবং নীল চোখের ছিল। লাদাখের দাহ ন দার্চ এবং গার্কো গ্রামে বসবাসকারী ব্রোকপারা উচ্চতর বুদ্ধিমত্তা এবং মূল্যবোধের অধিকারী। ব্রোকপাদেরও নীল চোখ, ফর্সা ত্বক এবং তারা আশেপাশের সম্প্রদায়ের বাসিন্দাদের চেয়ে লম্বা। তারা নিজেদের বিশুদ্ধ আর্য বংশের বলে দাবি করে এবং পৌরাণিক কাহিনী এর আরণ তারা তাদের জিনগত ইতিহাস আলেকজান্ডারের সেনাবাহিনীর সদস্যদের সাথে যুক্ত করে, যারা পিছনে রয়ে গিয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে তারা আসলে আলেকজান্ডার দ্য গ্রেটের সেনাবাহিনীর বংশধর, যাদের জঙ্গিস খানের মতো যৌন কলুষতার কিংবদন্তির বিষয়। যদিও আমরা জানি না যে তারা যা দাবি করে তা সত্য কিনা, কিন্তু এটি এই গ্রামের রহস্যময় গল্প এবং এই গ্রাম থেকে গর্ভবতী মহিলাদের আসা এই বিশেষত্বের কারণে, এবং এটি গর্ভধারণ পর্যটক এবং অন্যান্য কৌতূহলী দর্শনার্থীদের সারা বিশ্বে থেকে আকর্ষণ করে। ব্রোকপাদের প্রতি হঠাৎ আকর্ষণ বৃদ্ধি শুধুমাত্র তাদের আত্মসম্মানই বাড়ায়নি, বরং তাদের একটি নতুন অর্থনৈতিক মর্যাদাও দিয়েছে। তাই এটি ছিল হিমালয়ে বসতি স্থাপনকারী ব্রোকপা উপজাতির রহস্যময় এবং আকর্ষণীয় বাস্তব গল্প। কিন্তু এখানে আমি আরেকটি কথা বলতে চাই। বলা হয়েছে এই মানুষেরা তাদের পূর্বপুরুষদের থেকে এই বিশেষ গুণগুলো উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কিন্তু এখানকার পরিবেশই তাদের পূর্বপুরুষদের এই বিশেষ গুণগুলোর ধারাবাহিকতার প্রধান কারণ বলা হয় যে এখানকার পরিবেশই নিজেই কারণ। আপনি কি মনে করেন, যদি এই মানুষেরা আমাদের মতো পরিবেশে কোথাও বসতি স্থাপন করত, তবে এই বিশেষ গুণটি কি তখনও অক্ষুণ্ণ থাকত? এই বিষয়েও দুটি শব্দে মন্তব্য করুন। গুরু দংমার হ্রদ সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 ফুট উচ্চতায় অবস্থিত। এটি বিশ্বের সর্বোচ্চ হ্রদগুলোর মধ্যে একটি। তিস্তা নদীর উৎস হওয়ায় এটি কাঞ্চনজঙ্ঘা পর্বতশ্রেণীর তীরে একটি মালভূমিতে অবস্থিত, এবং তাই উচ্চতায় অবস্থিত একটি হ্রদের জন্য বেশিরভাগ সময় জমে থাকা খুবই সাধারণ। কিন্তু গুরু দংমার হ্রদের আশ্চর্যজনক বিষয় হলো এই হ্রদ কখনো পুরোপুরি জমে না, অর্থাৎ হ্রদের একটি অংশ কোনো ঋতুতেই জমে না। স্থানীয় লোকেদের মধ্যে এই গল্প জনপ্রিয় যে গুরু পদ্মসম্ভব তিব্বত থেকে এই হ্রদের পাশ দিয়ে যাচ্ছিলেন। যখন তিনি দীর্ঘ সময় ধরে এই হ্রদটি জমে থাকতে দেখেন, স্থানীয় মানুষের জীবন সহজ করার জন্য তিনি হ্রদের একটি অংশ স্পর্শ করে এটিকে স্থিতিশীল করেন। তখন থেকে এই হ্রদটি সেই এলাকার স্থানীয় মানুষের জন্য পানীয় জলের প্রধান উৎস, এবং বলা হয় যে তখন থেকে এই হ্রদের একটি অংশ কোনো ঋতুতেই জমে না। চতুর্থ নম্বর, গোমুখ মানে গরুর মুখ। গোমুখ হিমালয়ের বৃহত্তম হিমবাহগুলোর একটি। এটি ঠিক গরুর মুখের মতো দেখায়, তাই এর নাম, এবং তখন থেকে এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। অনেক সাধু, ঋষি এবং ধর্মীয় মানুষ এখানে পূজা করতে আসেন, এবং এটা বিশ্বাস করা হয় যে যদি কেউ দূষিত মন, শরীর বা খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসে, তবে সে তীব্র ভয় অনুভব করবে, যা একটি সন্দেহজনক রহস্য। পঞ্চম নম্বর, হিন্দু ধর্মে 5 সংখ্যাটি শুভ বলে বিবেচিত হয়, তাই আমরা এই পয়েন্টে কৈলাস পর্বতকে রেখেছি। কৈলাস পর্বত, এই পর্বতের নাম নিয়ে অনেক গল্প প্রচলিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 21,000 ফুট উচ্চতায় অবস্থিত কৈলাস পর্বত সম্পর্কে বলা হয় যে এই পর্বতটি অনেক রহস্যের আবাস। প্রশ্ন হলো, এটি কি শিবের বাসস্থান? এখানে জাদুকরী হ্রদ আছে? এই স্থানটি সবসময় আমাদের তাড়িত করে। তিব্বতীরা বিশ্বাস করে যে এটি তাদের ধ্যান দেবতা দামেচকের বাসস্থান, যখন জৈনরা বিশ্বাস করে যে এটি যে স্থানে তাদের প্রথম তীর্থঙ্কর নির্বাণ লাভ করেছিল। আপনাকে বলি যে এখানে অনেক এই ধরনের ভিন্ন ভিন্ন বিশ্বাস এবং দৃষ্টিভঙ্গি এটিকে আরও রহস্যময় করে তোলে। বলা হয় যে পর্বতটি তার অবস্থান পরিবর্তন করে, এবং এটি যারা এটি আরোহণের চেষ্টা করেছে তারা রিপোর্ট করেছে। বলা হয় যে প্রত্যেক অভিযান শিখরে পৌঁছানোর ব্যর্থ হয়েছিল। কেউ কখনো এই পর্বতের শিখর খুঁজে পায়নি। এই পর্বতের শিখর সম্পর্কে অনেক সত্য গল্প প্রচলিত, তবে কৈলাস পর্বতের রহস্য এখানে শেষ হয় না। এখানে উপস্থিত সূর্যের আকৃতির মানসরোবর হ্রদের রং সূর্যের আলো কাছে আসার সাথে সাথে পরিবর্তন হয়। পরিবর্তনশীল দৃশ্য আপনি এর তীরে বসে হ্রদের
নীল থেকে নীল সবুজ এবং তারপর আবার সবুজে পরিবর্তিত রঙের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এবং যদি আপনি ভাগ্যবান হন তাহলে আপনি এই পবিত্র এলাকায় রংধনু অনুভব করতে পারেন, যা ইতিবাচকতা এবং সৌন্দর্যে প্রাণবন্ততা যোগ করে। এছাড়াও নিচের হ্রদটি, যার নাম রাক্ষসতাল, অর্ধচন্দ্রের আকৃতির, যার জল লবণাক্ত। এই হ্রদ সম্পর্কে অনেক লোককথা প্রচলিত। এই দুটি হ্রদ, মানসরোবর এবং রাক্ষসতাল হ্রদ, ইতিবাচক এবং নেতিবাচক শক্তির প্রতিনিধিত্ব করে। কৈলাস এবং এই দুটি হ্রদের ওপর অনেক বৈজ্ঞানিক গবেষণা হয়েছিল, কিন্তু সমস্ত গবেষণায় ব্যর্থতার সাথে শুধুমাত্র রহস্যময় প্রশ্ন উঠেছে, যার জন্য আজ শুধুমাত্র শব্দই উত্তর হিসাবে রয়েছে। কৈলাস পর্বতকে বলা হয় অ্যাক্সিস মুন্ডি, যা শারীরিক এবং আধ্যাত্মিক জগতের মধ্যে সংযোগ প্রদান করে। বৈজ্ঞানিকভাবে এটি পৃথিবীর অক্ষে রয়েছে এবং লোকেরা বিশ্বাস করে যে এটি সমস্ত জীবনকে জীবিত রাখে এবং বায়ুমণ্ডল বজায় রাখে। এখানে আমি আরেকটি কথা বলতে চাই যে এই ভিডিওতে দেখানো হিমালয়ের রহস্য ছাড়াও যদি আপনি হিমালয়ের অন্য কোনো রহস্য জানতে চান তবে মন্তব্য করুন, কারণ যদিও এই ভিডিওতে আপনি হিমালয়ের 10টি বিশেষ রহস্য পাবেন, তবুও হিমালয়ের আরও অনেক রহস্য রয়েছে। আপনি এর কোনো উল্লেখ পাবেন না, তাই আমি বারবার বলছি যে মন্তব্যে আপনার মতামত দিতে দ্বিধা করবেন না। 6ষ্ঠ নম্বর, তক্ষক মঠ। ভুটানের পারোতে একটি খাড়া পাথরে অবস্থিত, যা টাইগার্স নেস্ট মঠ নামে পরিচিত, হিমালয়ের একটি মঠ। এটি তীর্থস্থানের সবচেয়ে সম্মানিত স্থানগুলোর মধ্যে একটি এবং এই মঠটি নিজেই একটি রহস্যের কম নয়। আসলে তক্ষক মঠ সেই স্থানে অবস্থিত যেখানে পদ্মসম্ভব 3 বছর 3 মাস 3 সপ্তাহ 3 দিন ধ্যান করেছিল এবং বিশ্বাস করা হয় যে গুরু পদ্মসম্ভব একটি বাঘিনী সহ বিভিন্ন দুষ্ট আত্মাকে দমন করেছিল। মঠটির নির্মাণ নিজেই একটি রহস্যময় কাঠামোর কম নয়, কারণ এমন খাড়া পাথরে মঠটির নির্মাণ কোনো অলৌকিক ঘটনার কম নয়। এটি 1692 সালে নির্মিত হয়েছিল। মঠটি একটি খাড়া পাথরে নির্মিত হয়েছিল, যা একটি মহান অর্জন হিসাবে বিবেচিত হয়। 7ম নম্বর, গংখার পুসুম। গংখার পুসুম বিশ্বের সর্বোচ্চ অজানা পর্বত হিসাবে বিখ্যাত। গংখার পুনসুম নিজের মধ্যে অনেক রহস্যময় দিক ধারণ করে, যা সবসময়ই আশ্চর্যজনক। এবং গংখার পুসুম সম্পর্কে সবচেয়ে রহস্যময় এবং আশ্চর্যজনক বিষয় হলো যে এই পর্বতটি কখনো পরিমাপ করা হয়নি, যার পেছনে কারণ এই নয় যে কেউ এটি আরোহণ বা পরিমাপ করার চেষ্টা করেনি। এই পর্বতটি পরিমাপের জন্য অনেকবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু প্রতিবারই সংখ্যাগুলো ভিন্ন হয়। এছাড়া ভুটানের লোকেরা এখানে ইয়েতি নামে একটি তুষার মানব এবং দেবতার দাবিও করে। এখন যদি আমরা আরেকটু কথা বলি, তবে এই সব ছাড়াও এটাও দাবি করা হয়েছিল যে অব্যাখ্যাত ঘটনা এবং রহস্যময় আলোর দৃশ্য দেখা গেছে। 8ম নম্বর, ওম পর্বত অর্থাৎ পবিত্র পর্বত। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে তিব্বত সীমান্তে অবস্থিত। এই স্থানটি পর্যটন এবং দুঃসাহসিক ট্রেকিংয়ের সাথে পৌরাণিক বিশ্বাসের সাথে যুক্ত। এটি লোকেদের মধ্যেও খুব জনপ্রিয়। বলা হয় যে আজ পর্যন্ত কোনো পর্বতারোহী এই পর্বতের আরোহণ সম্পূর্ণ করতে পারেনি। বলা হয় যে এখানে ভগবান শিব বাস করেন এবং এই পর্বতের সবচেয়ে আকর্ষণীয় রহস্য হল তুষারের অবিশ্বাস্য জমাট। এই প্রাকৃতিক তুষার জমাট এটি পর্বতের কালো পটভূমিতে ওমের ছাপ তৈরি করে, যা সবার মনে একটি রহস্যময় প্রশ্ন তৈরি করে। 9ম নম্বর হল রহস্যময় ভেষজের ভাণ্ডার। বলা হয় যে সমগ্র হিমালয় রহস্যে পরিপূর্ণ এবং এতে কোনো সন্দেহ নেই যে এই স্থানটি রহস্যে ভরপুর। এটি একভাবে অলৌকিক, তাহলে এখানকার গাছপালা এই অলৌকিকতা থেকে বঞ্চিত হতে পারে না। তাই হিমালয় পর্বতমালায় জন্মানো গাছপালা বিস্ময়কর ভেষজ হিসাবে কাজ করে এবং আমরা সবাই এর সাথে সম্পর্কিত সবচেয়ে বড় গল্পটি জানি, লক্ষণজির। তার জীবন বাঁচাতে ভগবান হনুমানকে হিমালয় থেকে সঞ্জীবনী ভেষজ আনতে হয়েছিল। হিমালয়ই একমাত্র অঞ্চল যেখানে বিশ্বের সব ভেষজের ভাণ্ডার রয়েছে। হিমালয়ের বন সম্পদ অতুলনীয় এবং এখানে লক্ষ লক্ষ এমন ভেষজ রয়েছে যা কেবল ব্যক্তিদের জন্যই উপকারী নয়, বরং তাদের স্বাস্থ্যের জন্য। এটি কেবল রোগ নিরাময় কার্যকর নয়, বরং এটি একজন ব্যক্তির আয়ু দ্বিগুণ করতে পারে। কিন্তু কোন ভেষজ কী কাজে ব্যবহৃত হয় তা নিয়ে কারো সঠিক তথ্য নেই।
এখানে আরও অনেক ভেষজ রয়েছে যা আমরা পুরোপুরি বুঝতে পারিনি, যার রহস্য অথর্ববেদ, আয়ুর্বেদ এবং অন্যান্য ভেষজ গ্রন্থে পাওয়া যায়। মহর্ষি চরকও তার চরক সংহিতায় হিমালয়ের উল্লেখ করেছেন এবং লিখেছেন যে হিমালয় হল ঐশ্বরিক ওষুধের মধ্যে শ্রেষ্ঠ। অর্থাৎ আমরা বলতে পারি যে হিমালয় এমন একটি স্থান যেখানে যে কোনো রোগের নিরাময় নিহিত। 10 নম্বর জ্ঞানগঞ্জ অর্থাৎ সিদ্ধ আশ্রম। আমরা এটি বিস্তারিতভাবে আলোচনা করব কারণ এই স্থানের গল্পটি আকর্ষণীয়। বন্ধু, এটি একটি ট্রেন্ডিং বিষয়, কিন্তু কি আপনি জানেন যে হিটলারের নামও এই স্থানের সাথে যুক্ত? সম্ভবত আপনিও এটি জানেন, কিন্তু অনেকেই জানেন না। এবং কারণ এই স্থানটি আকর্ষণীয়, এটি হিমালয়ের বিশেষ রহস্যগুলোর মধ্যে একটি, এবং তাই জ্ঞানগঞ্জ এটি আমাদের ভিডিওতে অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং এটিকে শেষে রাখার একমাত্র কারণ এটি ট্রেন্ডিং হয়েছিল। তাই যদি আপনি ইতিমধ্যে এই রহস্যময় জ্ঞানগঞ্জের সাথে পরিচিত হন তবে মন্তব্যে আপনার মতামত দিন। এখন যদি আমি এই স্থানের রহস্যের কথা বলি তবে আপনাকে একটি কথা বলি যে এই স্থান সম্পর্কে অনেক আকর্ষণীয় ছবি ইন্টারনেটে পাওয়া যাবে, কিন্তু আমি আপনাকে বলি যে সমস্ত ছবি কাল্পনিক হবে যা আপনি স্ক্রিনেও দেখতে পারেন। বিষয়টি হলো এই স্থানের কোনো বাস্তব ছবি কারো কাছে নেই, কিন্তু এই স্থানটি এতটাই রহস্যময় যে এর কাল্পনিক ছবিও বিস্ময়কর হয়ে ওঠে। জ্ঞানগঞ্জ সম্পর্কে জানি। জ্ঞানগঞ্জ হিমালয়ের সুন্দর তুষার উপত্যকার মাঝে অবস্থিত একটি স্থান। এটি জ্ঞানলোক বা শম্বা বা সাংগ্রিলা নামেও পরিচিত। এটি পুরাণে উল্লেখিত এবং সিদ্ধাশ্রম নামে বিখ্যাত। এটাও বলা হয় যে জ্ঞানগঞ্জ অনেক অমর সাধু এবং অতিপ্রাকৃত শক্তিসম্পন্ন মহান ব্যক্তিদের আবাস, যারা এই স্থান থেকে মহাবিশ্বের অন্যান্য অতিপ্রাকৃত শক্তির সাথে যোগাযোগ করে। ভারতের প্রাচীন শাস্ত্র রামায়ণ এবং মহাভারত ছাড়াও অনেক অন্যান্য জীবনীতে এই হিমালয়ের রহস্যময় ভূমির অস্তিত্ব সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। বলা হয় যে এই স্থানটি তিব্বতের কৈলাস মানসরোবরের কাছে উত্তর দিকে কোথাও অবস্থিত। কিছু প্রাচীন বৌদ্ধ গ্রন্থে জ্ঞানগঞ্জে পৌঁছানোর নির্দেশনা রয়েছে, কিন্তু নির্দেশনাগুলো ভ্রান্তিকর। কেবলমাত্র তারাই জ্ঞানগঞ্জে পৌঁছাতে পারে যারা সিদ্ধি অর্জন করেছে বা যারা এখানে যাওয়ার যোগ্য। সবাই এখানে পৌঁছাতে পারে না বা খুঁজে পায় না। যে সিদ্ধ পুরুষরা এখানে পৌঁছেছেন তারা বলেছেন যে তারা অনেকবার জ্ঞানগঞ্জে গিয়েছেন। তারা বলেছেন যে এই স্থানটি তাদের জন্য নিখুঁত। একভাবে এই স্থানটি আধুনিক বিজ্ঞানে পরিপূর্ণ। এটিতে ভিন্ন ভিন্ন মাত্রা এবং উচ্চ প্রযুক্তির প্লেন রয়েছে। এই স্থানটি আজকের বিজ্ঞানের তুলনায় লক্ষ লক্ষ বছর এগিয়ে। এই জগৎটি একটি বিস্ময়কর স্বপ্নের কম নয়। অনেকে এটিকে একটি কাল্পনিক গল্প বলে, কিন্তু আপনি জেনে অবাক হবেন জ্ঞানগঞ্জের শিকড় কেবল ভারতে নয়, তিব্বতেও রয়েছে। তিব্বতে এই রাজ্যটি সংস্কৃত শব্দ সম্বালা নামে পরিচিত, যার অর্থ সুখের উৎস। এটাও বলা হয় যে এই প্রাচীন স্থানটি বিশ্বের গোপন জ্ঞানের ভাণ্ডার। এই আশ্চর্যজনক এলাকাটি এশিয়া বা হিমালয়ের কোনো অজানা স্থানে লুকিয়ে আছে। আরও আকর্ষণীয়ভাবে তিব্বতী বৌদ্ধ পুরাণে উল্লেখ আছে যে যখন বিশ্ব ধ্বংস এবং যুদ্ধের অতল গহ্বরের দিকে এগিয়ে যেতে শুরু করবে তখন সম্বালা রক্ষা পাবে। 25তম শাসক নীল গ্রহ অর্থাৎ পৃথিবীকে একটি উন্নত যুগের দিকে নিয়ে যাবেন, যার মতে আপনি দেখতে পারেন যে উন্নয়ন নিজেই ধ্বংসের কারণ হচ্ছে, এবং যদি কোনো দেশে যুদ্ধ হয় তবে অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে যুদ্ধ শেষ হয়। বিশ্বের সূত্র অনুযায়ী এখানকার মানুষের বয়স থেমে যায়, যার ফলে তারা শতাব্দী ধরে বাঁচে। যার কারণে এটাও বলা হয় যে এখানকার মানুষ অমর, যারা কখনো মরে না। এর ওপর বৈজ্ঞানিক যুক্তিও দেওয়া হয়েছিল, যেখানে বিজ্ঞানীরাও বিশ্বাস করেন যে যদি আমাদের শরীরের অংশগুলো সবসময় সঠিকভাবে তৈরি হতে থাকে তবে একজন মানুষ শতাব্দী ধরে বেঁচে থাকতে পারে। তবে যদি আপনি এই স্থান সম্পর্কে আরেকটু জানতে চান তবে আপনাকে বলি যে হিটলারের নামও এই স্থানের সাথে যুক্ত। বলা হয় যে হিটলার তার জীবনের সংগ্রামে সম্বলার কিছু মানুষের সাথে দেখা করেছিল এবং প্রাচীন প্রযুক্তির তথ্য পাওয়ার জন্য জ্ঞানগঞ্জের সন্ধানে তার অনুসন্ধানকারীদের পাঠিয়েছিল। কিন্তু জটিল পথের কারণে অনেক কঠোর পরিশ্রমের পরেও তারা জ্ঞানগঞ্জ খুঁজে পাননি। বলা হয় যে হিটলার এই স্থানটি খুঁজে পাওয়ার জন্য ডার্ক আর্টসের আশ্রয় নিয়েছিল। ডার্ক আর্টস মানে আপনি বুঝতে পারেন যে ডার্ক আর্টস হলো জাদুকরী মন্ত্র এবং অনুশীলন, যা সাধারণত দুষ্ট উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এটি বিভিন্ন উদ্দেশ্যে করা হয় এবং এর সাহায্যে হিটলার জ্ঞানগঞ্জের গোপন শক্তি পাওয়ার জন্য হাজার হাজার মানুষের বলিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। যাই হোক, বলা হয় যে চীনও এই স্থানটি খুঁজে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু কয়েক বছর আগে যখন একটি গবেষণা দল তিব্বতী সন্ন্যাসীদের কাছে এই স্থান সম্পর্কে জানতে পৌঁছেছিল তখন সেখানকার সন্ন্যাসী
সন্ন্যাসীরা এই স্থান সম্পর্কে একটি আশ্চর্যজনক কথা প্রকাশ করেছিল। তারা বলেছিল যে যখন আমাদের গুরু জ্ঞানগঞ্জে থাকেন তখন তারা আমাদের সাথে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলেন। আপনি টেলিপ্যাথির অর্থ বোঝেন? যদি আপনি জানেন না তবে আপনি আমাদের চ্যানেলে গিয়ে আমাদের দুটি ভিডিও দেখতে পারেন, পুনর্জন্মের 10টি রহস্য এবং জীবনের আসল রহস্য। এগুলো আমাদের চ্যানেলে উপস্থিত দুটি ভিডিওর নাম, যেগুলো আপনাকে বাস্তব জীবনের সাথে পরিচিত করাবে। এবং এই দুটিতেই আমরা টেলিপ্যাথি সম্পর্কে বিস্তারিত বলিনি, তবে কিছুটা বিস্তারিত বলেছি। এখন যদি এখানে টেলিপ্যাথির অর্থ সহজ এবং সংক্ষিপ্ত শব্দে বোঝানো হয় তবে আপনাকে বলি টেলিপ্যাথির অর্থ দূর সুবুদ্ধি ঘটে। এবং যখন আপনি এই জ্ঞানগঞ্জ সম্পর্কে জানবেন তখন এর গভীরে গেলে আপনি অবশ্যই এই শব্দটির উল্লেখ পাবেন। এবং এই গবেষকদের তিব্বতী সন্ন্যাসীরা এই আশ্চর্যজনক শব্দ টেলিপ্যাথি সম্পর্কে বলেছিল, যা গবেষণা দলকে ভাবিয়ে তুলেছিল যে এখনও কি টেলিপ্যাথির মতো জ্ঞান সম্ভব। তারপর এর ওপর একটি বৈজ্ঞানিক যুক্তিও দেওয়া হয়েছিল, যেখানে প্যারাবিজ্ঞান এই টেলিপ্যাথির জ্ঞানকে স্বীকার করেছে, তবে তারা এটাও বলেছে যে এটি একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এই জ্ঞান অর্জন করা খুবই কঠিন, কিন্তু আজ এই জ্ঞান তপস্বী মানুষের মধ্যে উপস্থিত। তাই একটি দৃঢ় অনুভূতি রয়েছে যে তিব্বতী সন্ন্যাসীদের কথাগুলো সত্য এবং কৈলাস পর্বতের চারপাশের অদৃশ্য জগতে উপস্থিত তপস্বীরা তাদের গুরু এবং শিষ্যদের সাথে টেলিপ্যাথি বার্তার মাধ্যমে কথা বলেন। তো এগুলো ছিল হিমালয়ের 10টি বিশেষ রহস্য। যদি হিমালয়ের আরও রহস্য থাকে তবে আপনি মন্তব্যে বলতে পারেন। যদি ভিডিওটি পছন্দ হয় তবে অনুগ্রহ করে এটি লাইক করুন এবং এই ধরনের আরও ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলে স্বাগতম।